অগ্রগতি শুরু করছি আজকের সংবাদ। দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মোদিজি রেশনে চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মোদিজি রেশনে চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছেন না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে গোপীবল্লভপুর বাজারের সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ। দলের গোপীবল্লভপুর এক মণ্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানে সদস্য সংগ্রহের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করেন। সঙ্গে একাধিক বিষয় রাজ্য সরকারকে নিশানা করেন। দিলীপ ঘোষ বলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রায় ২০ কোটি লোককে দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছেন। কারণ তারা গরিব নয়, তাদের বাড়ি হয়েছে, শৌচাগার হয়েছে, তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে। মোদী দেশের প্রায় ৮০ কোটি মানুষকে চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে না খালি ভাত দিচ্ছে। আমাদের জন্য বন্ধ করতেছি নাকি? না না, ঝাড়গ্রামে এখন আজকে সারাদিন সমস্যা হচ্ছে। রাজ্যে কত সদস্য সংগ্রহের অভিযান করা হচ্ছে? টার্গেট বলেই দিয়েছে আমাদের সভাপতি, ওটাই টার্গেট। আমি মানে আজকে এই একদিন এই যে ঝাড়গ্রাম জেলায় যেভাবে সংগঠনের ছিল বিজেপি, আজকে তার থেকে অনেক হচ্ছে, যেটা শাসক দলের কি মনে হয়? চেষ্টা হচ্ছে নতুন করে সদস্য করে পার্টিকে শক্তিশালী করতে। প্রত্যেক নির্বাচনের পরে আমরা শুরু করি, সেই অভিযান শুরু হয়েছে। গ্রামে-গঞ্জে ঘুরছি, আমরা সাধারণ লোকের কাছে যাচ্ছি, তাদেরকে বলছি, সদস্য করছি যাতে পার্টি বাড়ে আরও শক্তিশালী হয়। জেলার একটা অংশের মত যে আপনি দায়িত্বে এলে রাজ্যের সংগঠনের হাল ফিরবে। ঠিক আছে, পার্টি ভাবছে সেই জন্য যেই দায়িত্বে আসুক আমরা সবাই পার্টির কর্মী, সবাই মিলে একসঙ্গে কাজ করি। আমাদের যত সদস্য প্রায় 12 কোটি হয়ে গেছে। বিশ্বে এরকম কয়েকটা দেশ আজকে জুড়লেও তার জনসংখ্যার সমান হবে না। তো সেই পার্টি সাধারণ মানুষের আশীর্বাদের সহযোগিতায় বেড়েছে। তাই আমরা চাই সাধারণ মানুষ বিজেপির সদস্য হয়ে বিজেপির কাজ করুক, বিজেপির নেতৃত্ব করুক, দেশের উন্নয়নে সহযোগী হোক। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদে, ভোটে, তার উন্নয়নের হাতকে শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাইকে আহ্বান করছি। তার জন্য খুব সহজ ব্যবস্থা আছে, কোনো পয়সা খরচা নেই। আপনি আলু পাচার রুখতে আসরে নামলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তিনি মঙ্গলবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার, কৃষি বিপণন দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে আলু পাচার রুখতে প্রশাসনিক বৈঠক করেন। আলু পাচার রুখতে আসরে নামলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তিনি মঙ্গলবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার, কৃষি বিপণন দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে আলু পাচার রুখতে প্রশাসনিক বৈঠক করেন। এরপর রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না উড়িষ্যা বাংলা সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়া চেকপোস্ট এলাকায় গিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। বুধবার সকালে ঝাড়খণ্ড
রাজ্যের সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার হিজড়ি ও সোনাঝুরি এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। উল্লেখ করা যায় যে জাম্বনি থানার ওই এলাকা দিয়ে ঝাড়খণ্ড রাজ্য হয়ে উড়িষ্যা আলু পাচার করত এক শ্রেণীর অসাধু আলু ব্যবসায়ী বলে অভিযোগ। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তার সাথে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সৈয়দ এম হাসান, ঝাড়গ্রাম মহকুমা শাসক শুভজিৎ গুপ্ত, মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা। জাম্বনি ব্লকের ওই এলাকাগুলি ঘুরে দেখার পর রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যে বর্তমান 6,02,000 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। ওই আলু আগামী দিন চালাতে হবে। দানা ঘূর্ণিঝড়ের ফলে আলু লাগাতে একটু দেরি হয়েছে, তাই নতুন আলু উঠতে পারে আগামী 2025 সালের 10 থেকে 15 জানুয়ারির মধ্যে। তিনি আরো বলেন যে রাজ্যের মানুষের স্বার্থ আগে দেখা, রাজ্যের মানুষ যাতে কম দামে আলু পায় সেদিকে নজরে রাখা। কিছু অসাধু আলু ব্যবসায়ী ঘুরপথে রাজ্য থেকে আলু ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা নিয়ে যাচ্ছিল বলে খবর আমাদের কাছে পৌঁছেছিল। তাই সমস্ত দিক খতিয়ে দেখার জন্য তিনি ওই এলাকায় এসেছিলেন বলে জানান। তবে সেরকম কিছু ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। সে সঙ্গে তিনি আরও বলেন যে ঝাড়খণ্ড উড়িষ্যা সীমানায় কড়া নজরদারির ব্যবস্থা হচ্ছে, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বিষয়টি নজরে রেখেছেন। তাই বাংলা থেকে আলু ভিন রাজ্যে রপ্তানি করা যাবে না বলে তিনি জানান। তাই আলু পাচার রুখতে সরাসরি আসরে দেখা গেল রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নাকে। ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যার দিকে আলুর গাড়ি যাচ্ছে এরকম খবর ছিল। একবার চাক্ষুষ দেখতে এসেছিলাম যে বিষয়টা কী, তো আমরা দেখে গেলাম। এখানে হিজলি হয়ে এখানে সোনাঝুরি গ্রামে এসেছিলাম। এখানে গ্রামবাসীদের সাথেও কথাবার্তা হলো, সেরকম কোনো খবর নেই। তাই আমরা কড়া নজরদারি রাখছি। তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাজ্যের মানুষের যতটা প্রয়োজন আলু লাগে সেইটা রেখে যদি উদ্বৃত্ত থাকে তখন বাইরে যাবে। কিন্তু আমাদের যে আলু রয়েছে গত 2রা ডিসেম্বরের তথ্য অনুসারে আমাদের 6,02,000 মেট্রিক টন আলু আমাদের রয়েছে। আমাদের 45 দিন এই আলুকে চালাতে হবে, তার কারণ দানা ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের আলু চাষ পিছিয়ে গেছে 15 দিন। নতুন যে আলু ডিসেম্বর মাসের 25 তারিখে পাওয়া যেত সেটা জানুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে পাওয়া যাবে আশা করছি। তাই এই আলু আমাদের আর যা আছে তাতে সাফিসিয়েন্ট। সেজন্য অসাধু কিছু ব্যবসায়ী তারা রাজ্যের মানুষের স্বার্থ না দেখে বিভিন্ন চোরা পথে তারা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশাসন কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে এই পথে কেউ আলু বাইরে না যেতে পারে। আমাদের পশ্চিম মেদিনীপুর ডিএম এসপি, ঝাড়গ্রাম ডিএম এসপি অফিসাররা সকালেই সদা সতর্ক। আমিও কালকে রাত থেকে ঘুরছি এবং বর্ডারগুলো দেখে গেলাম। আজকে আমাদের বিধায়ক দেবনাথ সাহেব এখানে রয়েছেন, গ্রামবাসীরাও সকলে রয়েছে, সব আধিকারিকরা রয়েছেন, আমাদের দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ আধিকারিকরা সকলেই এসেছে। আমরা একদম সতর্ক। আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলার মানুষের স্বার্থ দেখা। মঙ্গলবার ঝাড়গ্রামের জাম্বনি থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় গ্রেপ্তার করে তৃণমূলের এক যুব নেতাকে। মঙ্গলবার ঝাড়গ্রামে জাম্বনি থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় গ্রেপ্তার করে তৃণমূলের যুব নেতাকে। অপরদিকে ঝাড়গ্রাম থানার পুলিশের হাতে ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় 3 যুবককে ধরমপুর ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার করে। জাম্বনি থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যের ঘটনায় পরিহাটি থেকে যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। মোট 4 জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পেশ করে পুলিশ। গত 48 ঘন্টায় ঝাড়গ্রাম জেলায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় মোট 8 জন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূলের এক যুব নেতা। ওই ব্যক্তি পরিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জৈনুল শাহ। এদিন তাকে আদালতে পেশ করে 2 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত তদন্তের জন্য। মূলত বাংলা ঝাড়খণ্ড বর্ডারে যেমন নজরদারি রয়েছে ঠিক তেমনই এলাকায় কোনো যাতে ঘটনা না ঘটে তাতেও বিশেষ নজরদারি রয়েছে জেলা পুলিশের।
আমি বুঝতেও পারছি না। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার বাড় উত্তর হিংলি গ্রামের বছর তিনেকের মৌমিতা দাস মঙ্গলবার দুপুরে বাড়ির মধ্যেই খেলা করছিল। এমন সময় মৌমিতার মা বাড়ির মধ্যে রান্না করছিল। এদিকে খেলা করতে করতে আলমারির নিচে থাকা লোহার রড নিয়ে দৌড়তে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় ওই শিশুটি। ঘটনায় মুখের মধ্যে তালুতে গভীরভাবে গেঁথে যায় লোহার রডটি। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় তীব্র রক্তক্ষরণ। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় প্রতিবেশীরাও। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার বাড় উত্তর হিংলি গ্রামের বছর তিনেকের মৌমিতা দাস মঙ্গলবার দুপুরে বাড়ির মধ্যেই খেলা করছিল। এমন সময় মৌমিতার মা বাড়ির মধ্যে রান্না করছিল। এদিকে খেলা করতে করতে আলমারির নিচে থাকা লোহার রড নিয়ে দৌড়তে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় ওই শিশুটি। ঘটনায় মুখের মধ্যে তালুতে গভীরভাবে গেঁথে যায় লোহার রডটি। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় তীব্র রক্তক্ষরণ। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় প্রতিবেশীরাও। সঙ্গে সঙ্গে মৌমিতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। তড়িঘড়ি গঠিত হয় মেডিকেল টিম। এদিকে গভীর ব্যথা নিয়ে যন্ত্রণায় কাতর হয়ে কাতরাচ্ছিল ওই শিশুটি। পরিবারের তরফ থেকেও অস্ত্রোপচারে সায়া দেওয়া হয়। তড়িঘড়ি শুরু হয় অস্ত্রোপচার। বেশ কয়েক ঘন্টার অস্ত্রোপচারে বের করা হয় লোহার রডটি। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দে ও ইএনটি বিভাগের সার্জন তিতাস করের তত্ত্বাবধানে এদিন দুপুরেই হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচার সফল হওয়ার পর মুখে হাসি ফুটেছে একরত্তি শিশুর মা কল্পনা ও বাবা দীপক দাসের মুখে। কি হয়েছিল বলুন? রডটা ঢুকে গেছে। কোথায় ঢুকেছিল রড? তারপর কি করলেন? দুর্গাচকে হাসপাতালে গেছে, সেখান থেকে সেখানে হয়নি, এখানে পাঠাইছে। এখানে এসে রডটা বার করার পরে অপারেশন হচ্ছে। এখন সুস্থ আছে? এটা যদি বাইরে করাতে হতো নার্সিংহোমে, সেটা তো অনেক খরচ হতো। সেটা কি আপনাদের পক্ষে সম্ভব ছিল? না। এখানে কি কোনো টাকা পয়সা লেগেছে? না। আপনার নাম? কল্পনা জানাতাম। কি অবস্থায় রয়েছে? একটা 3 বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে, প্রায় 2-3 ফুট রড। এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায়। সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায়, মুখের পুরো তালু ভেদ করে, বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে। তো এবার ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না। এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না। পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা সাব ডিভিশনাল হসপিটাল ওখানে নিয়ে যায়। ওখানে যেহেতু করা সম্ভব হয়নি, ওটা আমাদের এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে। আমি ডিউটিতে ছিলাম, অন ডিউটি ওই সময়। আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই। যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল, কারণ বাচ্চার বয়স ছিল মাত্র 3 বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছে। আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শকে চলে যেতে পারে। এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যে অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় দুটো সেটিংয়ে 1.5-2 ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি। এটা স্যার বেসরকারি জায়গায় করলে কিরকম কি খরচ হতো? কয়েক লাখ টাকা। গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় 3 দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় 3 দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে যাওয়ার বিষয় টের পেয়ে একটি সমবায় ব্যাংকের দোতলা ছাদ থেকে ডাকাতেরা একে একে লাফ দিয়ে নিচে থাকা মারুতি গাড়িতে করে দ্রুত গতিতে পালাচ্ছিল। সেই সময় পুলিশ পিছু ধাওয়া করে। ডাকাতদের ধরার উদ্দেশ্যে তাদের মারুতি ভ্যানের পেছনে পুলিশ ভ্যান ইচ্ছে করে ধাক্কা মারে। ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা দেয়। তারপর 3 জনকে ধরে ফেলে পুলিশ। আরও 4 ডাকাত চম্পট দিয়েছে। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পালায় 4 ডাকাত। তবে ডাকাত দলের মূল 2 পান্ডা পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকার ইকবাল হোসেন সাহা ও নুরুদ্দিন মল্লিক গাড়ির ধাক্কায় খানিকটা আহত হওয়ায় পুলিশের জালে ধরা পড়ে।
বাকি আরও এক দুর্ধর্ষ ডাকাত এহসান মল্লিককে গ্রামবাসী ও পুলিশ মাঠে ছুটিয়ে ছুটিয়ে পাকড়াও করেছে। এদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের তালা কাটার যন্ত্র সামগ্রী উদ্ধার করেছে বলে সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার সত্যেশ্বরপুর সমবায় ব্যাংকে। রাত্রি প্রায় 1:30 নাগাদ ব্যাংকের শাটারের তালা কেটে ভল্ট কেটে ডাকাতি চালাচ্ছিল। সে সময় পথ চলতে এক ব্যক্তি ব্যাংকের নিচে গাড়ি ও গভীর রাতে এই ধরনের শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গেলে ডাকাত দলেরা তখন ব্যাংকের মধ্যে ছিল। পুলিশ তড়িঘড়ি সিঁড়ি দিয়ে ওঠার বিষয় টের পেয়ে দোতলা থেকে একে একে ডাকাতেরা লাফ দিয়ে পালানোর চেষ্টা করছিল। ডাকাতদের পায়ে বিশেষ জুতোর ব্যবস্থা ছিল বলেও জানা গেছে। ওসি অমিত দেব জানিয়েছেন, প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে এর পেছনে বড়সড় গ্যাং রয়েছে। পুলিশ হেফাজতে পাওয়ার পর জোরদার তদন্ত চালানো হবে। সমিতির সম্পাদক সুকুমার পাঁচা জানিয়েছেন, পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়। পুলিশের কারণে ব্যাংক ডাকাতি থেকে রক্ষা পেল। উল্লেখ্য, বড় মাপের এই আর্থিক প্রতিষ্ঠানে ইতিপূর্বে একবার ডাকাতি হয়েছে। সে সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল। এবার কিন্তু পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। আইসিডিএস কর্মীদের ঘিরে উত্তেজনা, পড়াশোনার পরিবেশ নেই, দেওয়া হচ্ছে অপুষ্টিকর খাবার। ক্লাসের মধ্যে দিদিমণিরা মোবাইলে গান, সিনেমা দেখতে ব্যস্ত থাকেন। স্কুল খোলা হয় দেরিতে। এমনই একাধিক ইস্যুতে সকাল 9টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের কিয়া 65 নম্বর আইসিডিএস স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা। আইসিডিএস কর্মীদের ঘিরে উত্তেজনা, পড়াশোনার পরিবেশ নেই, দেওয়া হচ্ছে অপুষ্টিকর খাবার। ক্লাসের মধ্যে দিদিমণিরা মোবাইলে গান, সিনেমা দেখতে ব্যস্ত থাকেন। স্কুল খোলা হয় দেরিতে। এমনই একাধিক ইস্যুতে সকাল 9টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের কিয়া 65 নম্বর আইসিডিএস স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা। আইসিডিএস কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আইসিডিএস স্কুলের ছাউনি ভগ্ন, প্রায় বৃষ্টির জলে স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে পড়ানো হয়। বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের। তবে স্কুলের দিদিমণি রেখা মাইতি জানিয়েছেন, আমি কি করব, স্কুলের ছাউনি ভেঙে পড়েছে, আমরা বারবার সব জায়গায় জানিয়েছি কিন্তু সুরাহা হয়নি। আমরা এইটুকু টাকায় ভালো খাবার দেব কি করে? অভিভাবকেরা বিক্ষোভ করছে, আমাদের কিছু করার নেই। বাচ্চাদের প্রতি একটা বাচ্চা খিচুড়ির মধ্যে পড়ে গেল, গরম খিচুড়ি আলুর মধ্যে, ওই বাচ্চা এখনো কষ্ট পাচ্ছে। ওই খিচুড়ি সবাইকে, সব বাচ্চা খেয়েছে, একবার কেরলো পড়ে গেল, ওই খিচুড়ি ওই বাচ্চাগুলো খেলো, ওরা ডবল আর রান্না করলো না, কিছু করলো না। বলতে গেলে আমরা কি করব? এইরকম ভাবে অমানবিকতার ভাবে ব্যবহার করে প্রত্যেকটা মায়েদের কাছে বা প্রত্যেকটা বাচ্চার কাছে অমানবিক ব্যবহার করে। কোনোদিন পড়াশোনা কিছুই দেখায় না। 9টা, 8:30 এরকম ভাবে আসবেন, কোনো রকম খাতা অ্যাটেন্ডেন্স করবেন এবং রান্নার লোক করেন। ওনারা শুধু আসেন, সবকিছু লোক করেন, ওনারা আসেন, শুধু খেচুড়টা বিতরণ করে দেয়, চলে যায়, কোনো কিছু করেন না। মোবাইল খুলে নেবে, দুজনেই মোবাইলে সিরিয়াল দেখবে, আর কোনো কিছু করে না। এটাই হচ্ছে এদের নীতি। আর গভর্নমেন্ট কেন এদেরকে এখানে পাঠিয়েছে? গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করছি, এদের দুজনকে এখান থেকে তুলে নিন। ভালো টিচার এবং ভালো সহায়ক যদি থাকে তাহলে আমাদের এই 64 না কত 65 নম্বর ইয়েতে অঙ্গনওয়াড়িতে যেন পাঠায়। এই বলে কোনোদিন সোয়াবিন দেয় না, 8 টাকা করে ডিম হয়েছে, কি করবো? কিছু লাস্টে ভাষা জিনিস চলে গেছে আজকে।
দিচ্ছে এই আলু দিচ্ছে নটার সময় হেলে দুলে এখানে গল্প করতে আসে, সিরিয়াল দেখতে আসে। মানে ভদ্রতা ব্যবহার নেই। প্রত্যেকটা মায়ের কাছ থেকে শুনুন কথাগুলো। বাপের বাড়ি কেন্দ্র পড়ে গেছে ওই খিচুড়ি দেওয়া হয়েছে, বাচ্চা পড়ে গেছে ওই খিচুড়ি দেওয়া হয়েছে, এখনো সেই বাচ্চা বাড়িতে এখন কষ্ট পাচ্ছে। কেন্দ্র পড়েও বলবে পড়ে গেছে, কি পড়ে গেছে, আমরা কি করবো? প্রত্যেকটা মায়েদের জিজ্ঞেস করুন। উনি আসে কোনোদিন উনি পড়ায় না। তো তোমাকে বলো কথা বলছিল, বলে যাও। স্কুলে ভর্তি করানো হয়েছে, টিউশন যায়, টিউশন গেলে বলবে টিউশন যায়, এখানে কোনো খিচুড়ি দেওয়া হবে না, সুপারভাইজার বলেছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বিরাট সাফল্য, কাঁথি থানার পুলিশ অফিসারের টোপে পড়ে বাইক উদ্ধার প্রায় 10টি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বিরাট সাফল্য, কাঁথি থানার পুলিশ অফিসারের টোপে পড়ে বাইক উদ্ধার প্রায় 10টি। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক চুরির ঘটনা হামেশাই শোনা যায়। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রয়েছে বহু পুরনো বাইকের শোরুম, বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাইক বিক্রি করে যায় খুব সস্তায়, সেই বাইক মানুষ কেনেন এবং কাঁথির এক বাসিন্দা এরকম বাইক বিক্রির সন্ধান পেয়ে কাঁথি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই কথা মতন কাজ, তারপরই রামনগর এলাকায় গিয়ে ওই বাইক বিক্রেতা সহ পাকড়াও করে কাঁথি থানার পুলিশ এবং তার সাথে ওই রামনগর এলাকার আরেক বাইক মেকানিক তার নিজস্ব দোকান থেকে প্রায় 5টি বাইক উদ্ধার করে এবং সেই সাথে মোট 10টি বাইক উদ্ধার করতে সক্ষম হয় কাছেই থানা পুলিশ। আজ এই পুলিশের উপস্থিতিতে এবং দ্বিতীয় দুই বাইক পাচারকারীকে কাঁথি আদালতে তোলা হয়। বাইকগুলো সাধারণত জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি করে আনা হয়েছে। নমস্কার, কাঁথি থানা টিম একটা মোটরসাইকেল গ্যাংকে ডিটেক্ট করেছে আর 2 জন আসামিকে অ্যারেস্ট করেছে গ্যাংয়ের মধ্যে। আর আসামিদের মধ্যে থেকে 10টা মোটরসাইকেল রিকভার করেছে। একটা স্পেসিফিক কেস আমরা শুরু করছি আর কেসের হিসাবে আমরা 2 জন যে আসামিকে ধরা হয়েছে ওকে রিমান্ডে নেব আর আশা করছি আর কিছু বাইকগুলোকে রিকভারি রিমান্ডে পিরিয়ড আমরা করব। ওরা কনফেস করেছে যে ওর কাছে কিছু আর স্টোলেন বাইক আছে যে ওরা আলাদা আলাদা জেলা থেকে স্টোল করেছে। ওই জেলার মধ্যে হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা আছে। সেখান থেকে ওরা বাইককে চুরি করার পরে এখানে বিক্রি করার চেষ্টা করেছিল, সেই টাইম ওকে ধরা হয়েছে আর একটা স্পেসিফিক কেস করা হয়েছে। আশা করছি আর কিছু বাইক আমরা রিকভারি করব আর গ্যাংকে আলাদা আর যে মেম্বার আছে ওকে অ্যারেস্ট করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। দাদা, এই গাড়িগুলো স্যারকে বাইরে কোথাও কি পাচার করার উদ্দেশ্য, যেটা অন্তরাজ্য পাচার তো এটা উড়িষ্যা বর্ডার এগুলো রয়েছে, কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে? আমরা তদন্ত মধ্যে দেখব, লেকিন এখনই পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে ও এখান রামনগর এলাকাতে বেশি বিক্রি করার চেষ্টা করেছিল। ঝাড়গ্রাম জেলার বাকি জায়গায় যখন হাতির হামলায় ব্যাপক ফসলের ক্ষতি এবং প্রাণহানি ঘটছে, তখন ঝাড়গ্রাম ডিভিশনে হাতির হামলা শূন্য। 100 দিন পার একটাও হাতির হামলায় আহত বা নিহতর ঘটনা ঘটেনি ঝাড়গ্রাম ডিভিশনে। ঝাড়গ্রাম জেলার বাকি জায়গায় যখন হাতির হামলায় ব্যাপক ফসলের ক্ষতি এবং প্রাণহানি ঘটছে, তখন ঝাড়গ্রাম ডিভিশনে হাতির হামলা শূন্য। 100 দিন পার একটাও হাতির হামলায় আহত বা নিহতর ঘটনা ঘটেনি ঝাড়গ্রাম ডিভিশনে। ক্ষয়ক্ষতির পরিমাণও ন্যূনতম। জেলায় হাতির সংখ্যা প্রায় এখন 140, ঝাড়গ্রাম ডিভিশনে প্রায় 20। এই বছরের শুরুতে হাতির হামলায় একাধিক লোকের মৃত্যু হয় ঝাড়গ্রাম ডিভিশনে। এরপরই ঝাড়গ্রাম ডিএফও উমর ইমাম বিশ্বাস উদ্যোগ নেন। ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রথমে বিশ্লেষণ করেন, কোন সময় কি পরিস্থিতিতে হাতি মানুষের সংঘাত করছে, কোন সময় হচ্ছে, সবটা আলাদা করে বিশ্লেষণ করা হয়। তারপর সমস্ত অফিসার কর্মীদের নিয়ে মিটিং করেন এবং 3টে টিম তৈরি করেন। প্রতি টিমে হুলাবাটি, ট্রকার, বিট অফিসার থাকবে। রেঞ্জার, এডিএফওরা টাইম টু টাইম মনিটরিং করবেন আর সারা দিনের সমস্তটাই আপডেট থাকবেন ডিএফও নিজে। সারাদিনে এবং রাতে সারপ্রাইজ মনিটরিং করবেন তিনি। রাত 8টা থেকে একটা টিম কাজ শুরু করে হাতি যেখানে থাকে সেই এলাকার তারাও থাকে। জঙ্গল রাস্তায় আসা লোকজনদের সাবধান করে হাতির লোকেশন জানিয়ে দেন। হাতি গ্রামে ঢুকে গেলে বা ফসল নষ্ট করলে সাথে থাকা হুলাপাটি হাতি তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেয়। ভোর 5টা পর্যন্ত ডিউটি করে। তারপর আসে ভোরের টিম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় হাতি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। ভোরবেলা গ্রামের লোকও বিভিন্ন কাজে বাইরে বের হয়। জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে মানুষ জানতেও পারে না মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এখানেই সাবধানতার কাজ করে ভোরের টিম।
হাতির মুভমেন্ট অনুযায়ী ওই গ্রামগুলোতে আগে থেকে পৌঁছে মাইকিং শুরু করে সাবধান করতে থাকে, ফলে সাবধান হতে পারে গ্রামের মানুষ। হাতি রাস্তা এড়িয়ে যাতায়াত করে, ফলে হাতি মানুষের সংঘাত এড়ানো যায় সহজেই। বেলা 2টো পর্যন্ত এই টিম হাতির গতিবিধির উপর নজর রাখে। বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত 3 নম্বর টিম একইভাবে হাতির গতিবিধির উপর নজর রাখে। ডিএফও উমর ইমাম জানান, হাতি এই মুহূর্তে যে জায়গাগুলো দিয়ে ঝাড়গ্রাম ডিভিশনে ঢুকছে তার উপর নজরদারি বাড়ানো হয়েছে। হাতিকে বিরক্ত না করে শুধু নজরদারি আর গ্রামে ঢুকলে হুলাপাটি দিয়ে তাড়িয়ে আবার জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার ফলে হাতি মানুষের সংঘাত এড়ানো সম্ভব হচ্ছে। একটি বিশেষ সতর্কবার্তা গিরিডি রেঞ্জের গদরাচল বিটের অন্তর্গত সকল অধিবাসীদের এ মর্মে জানানো হচ্ছে যে সোনামুখী ও বাবনডিয়া ও হিজলি সংলগ্ন জঙ্গলে একটি সিঙ্গেল হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।